আমরা ভাবছি যে বাকি অংশটা তোমাদের সাথে আলোচনা করব। একটু যদি আগের স্লাইডগুলি দেখো, আমরা কি কি আলোচনা করেছিলাম, যে আইসি ফেব্রিকেশনের সাথে রিলেটেড টার্মিনোলজিস কি কি আছে, we discussed those. Then I explain what is etching, what types of etchings are, and I showed you sample clean room facility, and then how you can grow crystal to prepare your wafer or substrate. Just a second, একটা ফোন আসছে। হচ্ছে এটা বাড়ানো যায়, কমানো যায়, তারপরে এটা সারফেসটা খুব স্মুথ হয় অন্য যে কোনো জিনিসের থেকে। আর বলতে পারো যে স্টিলের জিনিসও তো স্মুথ হয়, কিন্তু স্টিল তো আর তুমি মেটাল তো আর ব্যবহার করতে পারবে না। এটা তোমার দরকার হচ্ছে তো এর মধ্যে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বিস্তারিত আলোচনা করছি, কিভাবে সেমিকন্ডাক্টর ক্লিন করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে একটা ওয়েফারের শেপ, ক্লিনিং এর মধ্যে কি কি জিনিস, ক্লিনের সময় কি কি জিনিসকে তুমি ক্লিন করো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। ফটোগ্রাফি, ফটোলিথোগ্রাফি, ফটোলিথোগ্রাফির সাথে আরো একটা জিনিস যেটা ব্যবহার করতে হয়, সাবস্টিকেটেড জিনিস। যে এখনকার তেমন কাজ হয় না, কারণ অ্যাকর্ডিং টু মুডস ল তোমার প্রতি ইউনিট এরিয়াতে এখনকার ডিভাইসের সংখ্যা, ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা, ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে ট্রানজিস্টর, ডায়োড, কিংবা হ্যাঁ এই দুইটা হলো ডিভাইস। তারপরে কম্পোনেন্টস হলো আহ, কি সিটি বাড়া মানে কি, সাইজ অনেক ছোট হয়ে গেছে। ছোট সাইজ, সাইজ ছোট হইতে হইতে এমন জায়গায় গেছে যে তোমার ওয়েভলেংথ এখন আহ, মানে তো বিবেচনায় আনতে হচ্ছে। যে ওয়েভলেংথ কেন বিবেচনায় আনতে হচ্ছে, যে ফটোলিথোগ্রাফিতে ব্যবহার করা ফটো লাইট, হ্যাঁ ব্লু লাইট ব্যবহার করা, আলট্রাভায়োলেট অ্যাবাউট 300 ন্যানোমিটার। 300 ন্যানোমিটারের নিচে যদি তুমি কোনো ডিভাইস বানাইতে চাও তাহলে তো লাইট দিয়ে হবে না। তো সেইখানে ব্যবহার করা হয় তোমার ইলেকট্রন, ইলেকট্রন বিম। তো ফরচুনেটলি আমারও ইলেকট্রন বিম লিথোগ্রাফি অনেকদিন ব্যবহার করার সুযোগ হয়েছিল। আম, আহ, খুব ছোট স্ট্রাকচার বানানোর জন্য। তো আহ, এখন হচ্ছে ফটোলিথোগ্রাফিতে একটু বড় জিনিস, তুলনা বড় জিনিস। ইন্টেলের কোনো জিনিসই বোধহয় আমার মনে হয় না বাল্ক কিছু জিনিস ছাড়া ফটোগ্রাফির আর তেমন ব্যবহার আছে। তো আর খুবই ছোট এবং সফিস্টিকেটেড জিনিসের জন্য ইলেকট্রন বিম লিথোগ্রাফি এর মতো। ফটো লিথোগ্রাফিতে ফটো রেজিস্ট ব্যবহার করা হয়, আর ইলেকট্রন বিম লিথোগ্রাফিতে ব্যবহার করা হয় আরেক ধরনের রেজিস্ট। সেটা একটা খুব নাম করা জিনিস, পিএমএমএ। আমি এক্স্যাক্টলি এটা ইয়াটা জানি না। পিএমএমএ খুবই নাম করা একটা রেজিস্ট আছে, যেটা ইলেকট্রন বিমে ব্যবহার করা হয়। তো যাই হোক, এগুলি দেখবো যে আসলে
আইসি কিভাবে ফেব্রিকেশন করা যায়, গত ক্লাসে আমরা আইসি ফেব্রিকেশন রিলেটেড টার্মগুলি দেখেছি। তো এখানে একটা ফ্লো চার্ট আছে, আমি এটা একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। ফ্লো চার্টটাতে তোমার দেওয়া আছে যে কিভাবে তুমি ফাইনাল প্রোডাক্ট উপর, এখানে হচ্ছে উপরে দেওয়া আছে হলো তোমার একটা ওয়েফার, আর নিচে দেওয়া আছে একটা হলো আইসির চার্ট আকারে দেওয়া আছে। প্রথমে হলো তুমি আইসিটাকে ডিজাইন করবো, তো সেই ডিজাইনটা থেকে মাস্ক বানাইতে হয়। হ্যাঁ, ফটো মাস্ক বানাইতে হয়। সেই মাস্ক বানানোর পরে এটা ফটোলিথোগ্রাফিতে ব্যবহার করা হয়। ফটোলিথোগ্রাফির পরে তোমার এচিং করা হয়, তারপরে ইমপ্লান্টেশন করা হয়। ইমপ্লান্টেশন করা হয় তোমার ইমপ্লান্টেশন হচ্ছে ডোপিং এর জন্য। তো কোথাও যদি তোমার এন টাইপ লাগে তাহলে তুমি সেখানে পি টাইপ লাগে তাহলে পি টাইপ হওয়ার জন্য যে ইম্পিউরিটি দরকার সেটা ব্যবহার করো। তো আয়ন ইমপ্লান্টেশন পরে ফিল্ম ডিপোজিট করতে হয়। ফিল্ম কেন ডিপোজিট করতে হয় সেগুলি আমরা এখানে জাস্ট একটা ফ্লো চার্ট দেওয়া ব্যবহার দেখবো। আর লাস্টে দেখো যে ডিফেক্ট ইন্সপেকশন, যদি কোনো প্রকার ডিফেক্ট থাকে, হ্যাঁ, তাহলে সেটা এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আবার উপরের দিকে গিয়ে অক্সিডেশন করে ফটোলিথোগ্রাফি করে আবার এই মানে করতে হয় আর কি, এবং ফাইনালি তোমার সবগুলো একটাকে অ্যাসেম্বল করে তো ফাইনাল প্রোডাক্ট আফটার ফাইনাল টেস্টের পরে ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায়। এটা ফ্লো চার্টটা নিয়ে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে হচ্ছে সবই আলোচনা করবো, তার আগে একটা জিনিস আহ, দেখাইতে চাচ্ছি যে এখানে যে কথাবার্তাগুলি বলা হলো ফ্লো চার্টের যেটা আছে, এটার হচ্ছে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন এখানে আছে। তো যে এই প্রত্যেকটা হলো তোমার আর ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশনাল ভিউটা কি, যদি তুমি একটা আপেলকে মাঝে দিয়ে কাটো, কয়েকটা বিচি দেখবো, মাঝে হলো কোর, এরপরে ফ্লেশ, সাইডে স্কিন। তো এভাবে যদি কাটো ওয়েফারকে, তাহলে এইটা এরকম দেখা যাবে। সাইড মাঝামাঝি কাটলে যদি এর সাইড দিয়ে যদি দেখো, তাইলে যা হয় সেটাকে বলে ক্রস সেকশন। এখানে যা আমরা দেখছি এগুলো ক্রস সেকশনাল ভিউ। তাহলে প্রথমটা হলো ওয়েফারের ক্রস সেকশনাল ভিউ, কাটলে যে অংশটা দেখা যায়, এটা ধরো যে কত 50 50 মাইক্রন কিংবা 1 মিলিমিটার এরকম থিকের। তো তার উপরে তুমি অক্সাইড গ্রো করবা, যেটা এখানে লেখা আছে অক্সিডেশন। হ্যাঁ, মাস্কের পরে অক্সিডেশন কিংবা সিলিকন ওফার নিয়ে সরাসরি অক্সিডেশন। তো এখানে ধরো যে অক্সাইড গ্রো করলাম, মানে অক্সাইড গ্রো করা কিন্তু বেশ জটিল কাজ। এখানে প্রিপেয়ার ওয়েফার, তার মানে হচ্ছে কি তুমি ওয়েফার নিবা, ওয়েফারকে কাটবা, তারপর ওয়েফারকে অটোমেটিক্যালি ক্লিন করবা। ক্লিন করার পরে সেই ক্লিন ওয়েফারের উপরে অক্সাইড গ্রো করবা। হ্যাঁ, অক্সাইড গ্রোর নানা ধরনের টেকনিক আছে। তো একটা হলো কমন টেকনিক হচ্ছে আরএফ আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে যদি ইয়ে করো, মানে সামহাও অক্সিজেন, সেখানে যদি তুমি তোমার এই ওয়েফারটা রাখো, সিলিকনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় দেখা যায় যে উপরে একটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার হয়, পাতলা। ইট ডিপেন্ডস তুমি কতক্ষণ অক্সিজেন দিয়ে রাখছো, তারপরে কি টেম্পারেচার দিস, থিকনেস হয়। তো তারপরে যখন তোমার অক্সাইড হয়ে গেল, তার উপরে তুমি ফটো রেজিস্ট দিবা। ফটো রেজিস্ট কয়েক ধরনের, যেটা হচ্ছে পজিটিভ
স্পিন কোটিং করলো। স্পিন কোটিং কি, যে ফটোরেজিস্টার এক ধরনের লিকুইড, একটু ঘন লিকুইড। এটা ধরো ইয়ে দিয়ে ড্রপার দিয়ে নিয়ে তারপরে এই সাবস্ট্রেটের উপরে 2 ফোঁটা ধরো দিলা, দেওয়ার পরে এটা একটা স্টেজের মতো রাখা হয়। স্টেজটা স্পিন কোটার, স্পিন কোটিং বলে। তো এটার স্পিন কোটিংটার কাজটা কি, যে এটাকে প্রচন্ড স্পিডে এই স্টেজটাকে ঘুরাইতে পারে। এটা আবার তোমার নির্ভর মানে কম হবে। যদি ধরো তুমি 200 ন্যানোমিটারের ফটোরেজিস্ট চাও, কিংবা 500 ন্যানোমিটারের ফটোরেজিস্ট চাও, তাহলে স্পিন কোটারের একটা নির্দিষ্ট স্পিন দিলাম, সেই ধরো যে 2000 আরপিএম দিলা। আরপিএম মানে রোটেশন পার মিনিট। 2000 আরপিএম এ স্টেজটাকে যদি ঘুরাও, তাহলে ধরো যে 500, যদি তুমি 2000 জায়গায় 3000 যদি আরপিএম দাও, আরো বেশি স্পিডে ঘুরায় দাও, দেখা যাবে যে ওই থিকনেসটা তোমার 500 ন্যানোমিটার না হয় 400 হলো। হ্যাঁ, 400 ন্যানোমিটার, 3000 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার হলো। তাই ডিপেন্ডস যে যত বেশি স্পিডে ঘুরাবা, দেখা যাচ্ছে ফিল্মের থিকনেস তত কমে। এটা হলো উম, এক ধরনের পদ্ধতি যেখানে তুমি এই ফটো রেজিস্টকে করাতে পারো। তো এইটার উপরে খুব কেয়ারফুললি, যে এখানে যে মাস্কের কথাটা যেটা আগে বলা হয়েছে, মাস্ক মাস্ক সব আমি জানি না কেন লিখছে, মাস্ক প্রিপারেশন দিতে পারতাম, যে মাস্কটা এইটার উপরে খুব পারফেক্টলি বসাইতে হয়। বসানোর পরে এখন যদি উপর থেকে লাইট দাও, মাস্কে হলে কি ছিদ্র থাকে যেদিক দিয়ে লাইট ঢুকবে। তো এই মাস্ক দেওয়ার পরে তুমি যদি উপর থেকে লাইট দাও, উইন্ডো যেখানে আছে এখানে এর ফটো রেজিস্টটা তোমার ডিফর্ম হবে, বুঝেছো? ডিফর্ম হওয়ার পরে তুমি এখন এই পুরো সিস্টেমটাকে নিয়ে আসো, নিয়ে এসে আরেক ধরনের ডেভেলপিং বলে, ডেভেলপিং সলিউশনের মতো দিলে দেখা যাবে যে এই এখানে যে সবুজ যে ফটো রেজিস্ট আছে না, এগুলি তোমার উঠে যাবে, এগুলি উঠে যাবে। কিন্তু যেখানে তুমি লাইট দিয়েছো, লাইট দেওয়ায় সেখানের ফটো রেজিস্টার আর ইন্টারনাল মলিকুলার ওরিয়েন্টেশনের কারণে এটা হয়তো শক্ত হয়ে গেছে, যে কারণে কোনো সময় দেখা যাচ্ছে যে এইটা উঠে যায়, আর না হয় এটা থেকে যায়। যেমন এখানে হলো কি, যে এই এই অংশে তোমার কি হচ্ছে, ফটোরেজিস্ট এখানে দেওয়ার পরে এই অংশের এই যে জায়গাতে তো দাগ দাগ দেয়া আছে, এইখানের তোমার ফটোরেজিস্টটা এমন এমন ভাবে ইয়ে হয়েছে, ডিফর্ম হয়েছে, যে এটা যখন তুমি ডেভেলপ করলা, এই জায়গার ফটোরেজিস্ট তোমার সরে গেল। তাইলে কি হলো, তুমি এ- এই এই এদিকে সবুজ অংশ, এদিকে সবুজ অংশ দিয়ে এই ছোট অংশটাকে ঢেকে মানে ইয়ে করে রাখতে পারো, এই জায়গাটা ওপেন থাকবে, আর এদিকে বাম পাশে এবং ডান পাশে তোমার ঢাকা থাকবে ফটোরেজিস্ট দিয়ে। এখন এখানে যদি তুমি এচিং করো, এই বরাবর যদি এচিং করো, এচিং করলে নিচে যে লাল অংশ যেটা আছে অক্সাইড লেয়ার, এই অংশটা তোমার কেটে যায়। তো এচিং এর কথা আগে বলেছি, যে এচিং এর জন্য নানা ধরনের এচিং আছে, ড্রাই এচিং আছে, তারপর হচ্ছে ওয়েট এচিং আছে। সিলিকনের সাথে তোমার সাধারণ অ্যাসিডের তেমন কোনো বিক্রিয়াই নাই, বুঝছো? যে কারণে সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিডের বোতলগুলি কিসের বানানো হয়, গ্লাসের, সেটাও কিন্তু সিলিকনই। আমরা যে গ্লাস ব্যবহার করি,
সেগুলো কিন্তু সিলিকন ডাইঅক্সাইড দিয়ে বানানো। কিন্তু সাধারণ অ্যাসিডের সাথে এই সিলিকন ডাইঅক্সাইডের কোনো বিক্রিয়া নেই। ড্রাই ড্রাই গ্যাস দিয়ে এখানে বোমবার্ড করা হয়। বোমবার্ড করলে এই এইখানের সিলিকন ডাইঅক্সাইড গুলি উড়ে যায়, তখন এখানে পুরা জায়গাটা ফাঁকা হলো। আরেকটা হইতে পারে যে এখানে যদি তুমি পাতলা হাইড্রোফ্লুরিক অ্যাসিড দাও, এইচএফ বলে আর কি, খুবই ডাইলিউট 0.5, সচরাচর 0.5%, সেটাও খুব অ্যাক্টিভ। এটা লাগানো মাত্র দেখা যাচ্ছে যে এখানে অক্সাইড লেয়ার উঠে যাবে। কিন্তু পাশে যে তোমার এখানে সিলিকনের উপরে যে তোমার ইয়ে দেওয়া আছে, ফটোরেজিস্ট দেওয়া আছে, যে কারণে এই অংশটা নড়বে না, শুধু মাঝে যে জায়গাটা ওপেন আছে সেই জায়গাটা পিচ আউট হয়ে যাবে। তো এটা কেন আসলে করা হয় যে একটা উইন্ডো বানালাম, আমি নিচে যে সাবস্ট্রেটটা আছে এটাকে আমি ইচ্ছা মতো ডোপ করব। তো এখন লাল জায়গাটা দিয়ে ঢাকা আছে, আর ওপেন আছে হলো এই অংশটা। এই অংশের মধ্যে যদি আমি এখন ইমপিউরিটি দিতে পারি, তাহলে এটা হয় এন টাইপ হবে না পি টাইপ হবে। এই যে দেখো যে লাইন টেনে দেওয়া আছে যে এখানে আমি ইমপিউরিটি কিছু দিচ্ছি, ফ্লাক্স অফ ইমপিউরিটি অ্যাটমস দিলে সেটা এখানে তোমার ডিপোজিট হবে। তো এইটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিফিউশন হতে পারে, আয়ন ইমপ্লান্টেশন হতে পারে, সেটা আমি পরের স্লাইডে আলোচনা করব। হ্যাঁ, যে ডিফিউশন কি আয়ন ইমপ্লান্টেশন কি এই জায়গাটার জন্য। তো এই যে দেখো, এই পদ্ধতিতে তুমি কিভাবে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া হলো, গ্রাফিক্যাল ফ্লো চার্ট বলতে পারো, যে কিভাবে তুমি একটা সাবস্ট্রেটের একটা পার্টিকুলার অংশকে ওপেন করে আর সাইড আদার সাইডকে কাভার দিয়ে তুমি ডোপিং করতে পারো। এখানে দেখো যে এই লাল অংশটা হলো অক্সাইড লেয়ার, আর মাঝের অংশটা যেটা ওপেন ছিল এখানে তুমি এখন ইমপ্লান্টেশন করায় এটা এন টাইপ হলো, এন টাইপ হলো। তো এখানে একটা এন টাইপ, এখানে একটা, এটা যদি সোর্স ড্রেন গেট এরকম তুমি একটা কি ফ্যাট ফ্যাট বানাইতে পারো, ঠিক না? ফ্যাট কিংবা মসফেট বানাইতে পারো। আমাদের ফাইনাল প্রোডাক্ট হিসাবে এখানে একটা মসফেট বানানো হয়, এটা আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। তো তো প্রসেসটা হচ্ছে এই আর কি, ইন এ নাটশেল বা ইন এ ব্রিফ যদি বলো, ইন এ ব্রিফ দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান, তো এটা এটা হলো, এভাবে তুমি করতে পারো। যাই হোক, এখানে আমি সময় দিচ্ছি না। কি শুনতে পাচ্ছ সবাই? কারো কোনো আওয়াজ পাচ্ছি না সোফার। কারো কোনো কোশ্চেন আছে? খালিদ হাসান, অয়ন, কি শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শুনতে পাইলো। যদি ধরো কোথাও মনে হচ্ছে যে ক্লিয়ার না, সেক্ষেত্রে জাস্ট রেজ ইউর হ্যান্ড। আমরা মোটামুটি আমাদের কোর্সের শেষে চলে আসছি এখন। তোমাদের সাথে সময় নিয়ে আলোচনা করলে অসুবিধা নেই। তো এনিওয়ে, আগের স্লাইড গুলিতে আমরা বিভিন্ন ধরনের এই ফেব্রিকেশন প্রসেসে যা যা কিছু লাগে সেগুলি দেখালাম। আর এই দুই স্লাইডে, এটাতে হলো ফ্লো চার্ট, এটাতে ফ্লো চার্ট বাট গ্রাফিক্যালি, আর এটাতে হলো প্রোডাক্ট এক্সাম্পল দেওয়া হলো। তো এখন আমরা যদি টেক্সট আকারে দেখি আর কি, তোমরা যেটা পরীক্ষার processes to make monolithic IC, হ্যাঁ, তো এখান থেকে এই প্রসেস এগুলি হয়তো তোমাকে লিখতে হবে। তো একটু রিপিটই করা হবে বলতে গেলে। আমরা দেখি যে মনোলিথিক আইসি কিভাবে ফেব্রিকেট করা যায়। তাহলে তুমি এর মধ্যে নিশ্চয়ই বুঝেছো যে প্রথমে তোমাকে ওয়েফার প্রোডাক্ট করতে হবে, তাকে ক্লিন করতে হবে, ঠিক না? প্রথম ওয়েফার নিবা,
কিভাবে গ্রো ওয়েফার বানানো হলো, সিলিকন ওয়েফার। তারপরে সেই সিলিকনকে তুমি এই বিশেষ স দিয়ে কেটে পাতলা পাতলা স্লাইড করলাম। সেই স্লাইড গুলি যখন চকলেট স্ক্রিপে যে ইনগট পাওয়া যায় সেই শীটে কিন্তু অনেক মেকানিক্যাল ড্যামেজ থাকে। এটাকে তোমার পলিশ করতে হয়। পলিশিং পলিশিংও একটা বিশেষ ব্যবস্থা। নানা ধরনের আহ, জিনিস আছে পলিশিং করতে। যেমন ধরো যে প্রথমে হলো মোটা কণা দিয়ে, তোমরা কি স্যান্ড পেপার দেখেছো? না স্যার, তাদের কি করে স্যান্ড পেপার হলো, ব্যাপার দিয়ে? স্যান্ড পেপার দিয়ে হচ্ছে তোমার রাস্ট ঘষা হয়, কিংবা কাঠকে স্মুথ করার জন্য কাঠের ও মিস্ত্রিরা আচ্ছা, দেখবা বুঝছি যে স্যার, এই যে পাতলা ইয়াগুলো এই টুকরা টুকরা দেখছি স্যার, দেখছি। মানে কাগজ, হ্যাঁ, না দেখার কথা না, এটা কমন জিনিস। তো স্যান্ড পেপারের মধ্যে কিন্তু একটা নাম্বার দেয়া থাকে যে 2000, 4000, হ্যাঁ, 1000 এরকম নাম্বার দেয়া থাকে। তো কোনোটাতে দেখা যায় যে স্যান্ডের যেই স্যান্ড গুলি তোমার কাগজের মধ্যে আঠা দিয়ে লাগানো থাকে, এটার কণাগুলি কোনোটা মোটা কোনোটা চিকন। তো আমি ঠিক জানি না যে বেশি সংখ্যাটা কি ছোট ছোট কণা নাকি এই এর উল্টাটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাকে উঠানোর জন্য এই ধরনের কণা ব্যবহার করা হয়, ছোট ছোট টাইপের কণা, বড় টাইপের কণা। প্রথমে বড় বড় কণার সলিউশন দিয়ে ঘষা হয়, তারপরে আস্তে 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 ছোট কণায় আসতে হয়। লাস্টে ধরো যে মাইক্রন লেভেল, সাব মাইক্রন লেভেলের কণা থাকে ইমালশনের মধ্যে, সেইটা দিয়ে ঘষা হয়। তো ঘষতে 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 এখন যেটা তোমার রাফ ছিল সেটা একদম মিরর পলিশ হয়। মিরর পলিশ মানে কি জানো? পলিশ করতে 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 যে এমন অবস্থা হলো যে ওইটা মনে হয় যে এখন মিররের মতো হয়ে গেছে, এটাকে বলা হয় মিরর পলিশ। তো ওয়েফারের জন্য তোমার সচরাচর মিরর পলিশ ব্যবহার করা হয়, কিন্তু এই পলিশিংও খুব এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং, যে কারণে একটা সাইড তোমার মিরর পলিশ করা থাকে, আরেকটা সাইড পলিশ থাকে কিন্তু মিরর পলিশ না। বুঝেছো? Those are pretty fascinating stuff. তোমরা আমার বিশ্বাস যে ভবিষ্যতে অনেকেই রিসার্চ লাইনে থাকবা, যে আহ, কত কিছু আছে আমরা সেই অনুসারে কিন্তু আমরা তেমন কিছুই দেখছি না। বুঝছো? আমাদের ল্যাবগুলিতে আমরা সেভাবে সবকিছু রাখতে পারছি না, কিন্তু আহ, দেখার মতো এবং অনেক কিছু আহ, শিখারও আছে। তো যাই হোক, মিরর পলিশ করলা একদিকে, আরেকদিকে হয়তো বা হালকা রাফ থাকলো, সেইটার উপরে তোমাকে এখন সেটাকে অবশ্য নির্দিষ্ট সাইজে কেটে এরপরে তোমাকে অ্যাটমিক্যালি ক্লিন করতে হবে। ক্লিনের পরে তোমাকে প্রথমে আহ এই যে দেখো এখানে একটা চেম্বার দেওয়া আছে। যদি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হলো গিয়ে আর একটু ভিন্ন ধরনের ব্যবস্থা, কিন্তু যদি রিসার্চ ক্ষেত্রে বলো, এই ছবিটা কি ঠিক মতো দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যালো, এটা হলো আহ, এক ধরনের আহ, যন্ত্র, তোমার ডিপোজিশন থিন ফিল্ম বানানোর জন্য ব্যবহার করা, নাম হচ্ছে মলিকুলার বিম এপিটেক্সি সিস্টেম। তো এটার আরেকটা নাম হচ্ছে শ্বেতহস্তি রিসার্চ লাইনে। বুঝছো? খুবই হাই বেকুয়ামে রাখতে হয়। হাই বেকুয়ামে রাখতে হলে এটার মধ্যে নানা ধরনের বেকুয়াম পাম্প চালাইতে হয়, দিনকে দিন, রাত রাত দিন, 24 কোনো এক মুহূর্তের জন্য ওই পাম্প বন্ধ করা যাবে না। বানানো হয় এপিটেক্সি। তোমার যদি বলা হয়েছে, এপিটেক্সির একটা উদাহরণ এখানে যদি তোমাকে দিই, এই যে এখানে ডান দিকে, এই স্লাইডের ডান দিকে দেখতে পাচ্ছ কিছু একটা চিত্র?
স্যার ডিফিউশনের এইটার কথা বলছেন? হ্যাঁ, এই চিত্রটা ডান দিকে আমি যেখানে কার্সার ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। থেকে লাল লাল যে ফোঁটাগুলি, এগুলি যদি তোমার এই ক্রিস্টালের উপরে পড়ে পড়ে আবার নিচের ক্রিস্টালটা যেভাবে আছে এইভাবে যদি বসতে থাকে, এইটাকে বলা হয় এপিটেক্সিয়াল গ্রোথ। বুঝেছো? গ্রোথ হলে কি এই এই সাবস্ট্রেটটাকে আরো উঁচা করবা, এটার উপরে অন্য জিনিস ধরো ফেলতেছো। এখন এগুলি বসানোটা যদি স্ট্রাকচারটা যেরকম আছে এক্স্যাক্টলি যদি এরকম স্ট্রাকচার আবার উপরের দিকে হতে থাকে, সেটাকে বলা হয় এপিটেক্সি। বুঝেছো? এবং এইটা করা হয় এই সিস্টেমের মধ্যে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্য এই এমবি সিস্টেমে তোমার ইয়ে বানানো হয়, থিন ফিল্ম বানানো হয়। এনিওয়ে, তো এখানে যেটা করা হয় যে ওই যে চেম্বারটা দেখালাম, এটাকে চেম্বার বলে। ভিতরে ভিতরে যেখানে তুমি সাবস্ট্রেট রাখো, এটার একটা স্কেমাটিক দেওয়া আছে। এই যে লাল জায়গাটা যেখানে গিয়ে সবগুলি ইয়ে হচ্ছে না, এই পুরো অংশটাকে বলা হয় ভ্যাকুয়াম চেম্বার। ভ্যাকুয়াম চেম্বারে এখানে দেখো ডট 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 দিয়ে যেখানে গিয়ে মিলছে, এই জায়গার মধ্যে হলো তোমার সাবস্ট্রেটটা রাখা হয়। সাবস্ট্রেট রেখে এই নিচে দেখো যে অনেকগুলি চোঙ্গার মতো আছে, এইগুলির মধ্যে হয় মেটাল না হয় গ্যাস, এরকম কিছু থাকে। এখন যদি ধরো যদি এখানে যদি এটাকে যদি অক্সাইড বানায়, হ্যাঁ, এবং এটাকে অক্সিজেন যেখান থেকে বাইরে, এটাকে যদি প্রচন্ড গরম করে দাও, তাহলে কি হবে? অক্সিজেনটা তখন কি আয়নিক অক্সিজেনের কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ভিতরে তখন একটা সর্ট অফ প্লাজমা অ্যাটমসফিয়ারের মতো হবে। তো সেই অক্সিজেন এখানে সাবস্ট্রেটের সাথে মিশে সিলিকন। তো সচরাচর সাবস্ট্রেটকে তোমার অনেক হিটে রাখতে হয়, না হয় এই বিক্রিয়াটা হতে চায় না। হয়, খুবই স্লো বিক্রিয়া হয়, কিন্তু টেম্পারেচার বাড়ায় দিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়। তো এখানে আমি তোমার একটা বলে রাখি, আহ, এই অক্সিডেশন প্রসেস কিংবা অক্সাইড নিয়ে কিন্তু বিশাল রিসার্চ আছে। থিন ফিল্মে যে যেমন সেমিকন্ডাক্টরের একটা পার্ট হয়ে যাচ্ছে তোমার থিন ফিল্ম নিয়ে কাজ করা, এরপরে কিন্তু আবার অক্সিডেশন নিয়েও মানুষ অনেক রিসার্চ করে। হ্যাঁ, অক্সাইড অক্সাইড ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে বহু লোকজন আছে। এর মধ্যে নানা ধরনের অক্সাইডের মধ্যে একটা হলো এসটিও বলে, আর একটা হলো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের তো অনেক ব্যবহার আছে, যাই হোক ওগুলি নিয়ে আলোচনা করলে আর এই আলোচনা শেষ হবে না। আম, তো তোমরা যারা আগ্রহী ভবিষ্যতে, আম, এ, শুধু অক্সাইড ম্যাটেরিয়ালস নিয়েও অনেক রিসার্চ করার সুযোগ আছে। দেখ, এখন অক্সাইড তুমি এ- এই অক্সাইড বসালা, এরপরে তোমাকে কি করতে হবে? এখানে ফটোরেজিস্ট দিতে হবে। এটা ফটোগ্রাফিক মাস্ক, ফটোরেজিস্ট এন্ড এচিং, কয়েকটা জিনিস একসাথে। অ্যাকচুয়ালি সার্কিট প্যাটার্নস আর আমার এখানে কেন যেন নোটিস সমস্যা ফিল করছো নয়ন? শুনতে পাচ্ছ? আন আন ডিস্টর্টেড কথা শোনা যায় না? কেটে শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। কেটে কেটে আসে? মাঝে 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 সমস্যা। ও, সরি ফর দ্যাট। কিন্তু আমি মনে হয় আজকে তোমাদের এই ক্লাস রেকর্ডিও দেই নাই। তো
যারা শুনতে পাচ্ছ না তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এই ফটোলিথোগ্রাফি দিয়ে কি করে অ্যাকচুয়ালি সার্কিট প্যাটার্নস আর ফর্মড বাই মাস্কিং এন্ড এচিং প্রসেস। তারপরে এই ইউভি লাইট দিলা, তারপরে এচিং করলা, তারপরে হলো গিয়ে তোমার কি হয় তোমার যে যে ফটোলিথোগ্রাফিতে কি করো, যে যে সার্কিটটা তুমি বানাইতে চাচ্ছ তার একটা প্রিন্ট ওখানে ট্রান্সফার করতে পারো। তো এখন ধরো যে এচিং করে সার্কিটের প্যাটার্নটা মোটামুটি কি হবে এটা ধরো যে ছাপ এখানে দিয়ে ফেললাম। ছাপ দেওয়ার পরে এখন তো কোথাও এন টাইপ হবে, কোথাও পি টাইপ হবে। তো সেইটার জন্য যা করতে তার জন্য হচ্ছে ডোপিং। আফটার এচিং after etching is completed, the exposed surface can be doped. Just a second. তো যাই হোক, তোমার আফটার এচিং তোমার যে ওপেন উইন্ডোটা আছে সেখানে ডিপোজিশন কিংবা ডিফিউশন, আরেকটা হচ্ছে আয়ন ইমপ্লান্টেশন। তো ডিফিউশনটা হলো সিম্পল কেস। এই যে দেখো এখানে এই স্লাইডে ধরো যে তুমি এখন এই নিচের অংশটাকে ডোপ করবা। ডোপ করা মানে হচ্ছে যে তুমি এটাকে এন টাইপ করবা না পি টাইপ করবা সেটা আহ, তোমার ইউ মাস্ট নিড সিলিকন ডাইঅক্সাইড, মানে হার্ড কিছু যেটা টেম্পারেচারে নষ্ট হবে না এরকম জিনিস দিয়ে আহ, আহ, কাজ করতে হবে। তো এখানে সিলিকন ডাইঅক্সাইড তার উইন্ডো, এই উইন্ডোর এখানে তুমি ধরো কোন যে জিনিস ডিপোজিট করতে চাও, মানে এটাকে যদি ধরো তুমি এন টাইপ করতে চাও, সিলিকনের যদি এন টাইপ করতে চাও তাহলে কি ডোপাইন ব্যবহার করতে হয় বলো তো? পেন্টাভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে, ঠিক কি না? আর যদি তুমি পি টাইপ করতে চাও সেক্ষেত্রে তোমাকে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করতে। এটা আমি এখানে তোমাদের একটা ইয়ে দিয়েও দিচ্ছি, এখানে দেখো পেন্টাভ্যালেন্ট আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক অথবা অ্যান্টিমনি। এগুলি হচ্ছে এই এনপিএস এসবি যদি ব্যবহার করো তাহলে ওইটা হবে এন টাইপ হয়ে যাবে। আর যদি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম যদি ব্যবহার করো অ্যাজ এ ডোপেন্ট সেটা হবে কি সেটা হবে পি টাইপ। তো এখন তুমি যদি ধরো এটাকে এন টাইপ করতে চাও, এখানে নাইট্রোজেন গ্যাস দিয়ে এটাকে যদি হিট করো তাহলে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ডিফিউজ হবে। এখানে যে নাইট্রোজেন মলিকিউল গুলি থাকবে এটা ভিতরে ডিফিউজ হবে। হ্যাঁ, তো ডিফিউজ হয়ে এই অংশের তোমার সিলিকন আরে সেমিকন্ডাক্টরের টাইপ চেঞ্জ করবে। হ্যাঁ, তো তখন এটা এন টাইপ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আয়ন ইমপ্লান্টেশন। আয়ন ইমপ্লান্টেশন হচ্ছে যে তুমি এখানে সরাসরি আয়ন আয়ন ডিপোজিট করবা। হ্যাঁ, যে হেভি হেভি ভেলোসিটির মলিকিউল যদি তুমি অ্যান টাইপ করতে চাও তাহলে হয়তো বা নাইট্রোজেন, না হয় আর্সেনিক, না হয় অ্যান্টিমনির ফ্লাক্সকে যদি তুমি ভেলোসিটি বাড়ায় দিতে পারো তাহলে এখানে এসে খুব জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, হিট করবে, হিট করে ভিতরে গিয়ে তোমার ইম্পিউরিটি হিসাবে এখানের এক্সট্রিনজিক থেকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ডোপ ডিপোজিট করলো না ডিফিউশন করলো অথবা আয়ন ইমপ্লান্টেশন করে তুমি এর এর ম্যাটেরিয়ালস প্রপার্টি চেঞ্জ করলো, হয় পি টাইপ করলো না এন টাইপ করলো। তারপরে হচ্ছে এখানে দেখো একটার সাথে
এখানে হয়তো ডোপ করলা, এই যে এখানে ধরো ডোপ করে এন টাইপ করলে এটাকে পি টাইপ করলাম, করার পরে তোমার তো একটা ডিভাইসের সাথে এটা যদি একটু ফ্যাট হয়, তো এখানে একটা ইন্ডিভিজুয়াল ফ্যাট তো আলাদা থাকতে পারবে না, এটাকে আবার অন্য আরেকটা রেজিস্টারের সাথে যোগ করতে হবে, কিংবা একটা ক্যাপাসিটরের সাথে কানেকশন দিতে হবে। এইটাকে বলা হয় ইন্টারকানেকশন ক্রিয়েশন। The conducting circuits are created between individual transistors, resistors, and other components by CVD or epitaxial growth. তো এটাও তোমার যখন সার্কিটটা বানাবা তার ডিজাইনের সময় এটা দেওয়া থাকে, সেই অনুসারে শুধুমাত্র ডিপোজিট করলে, মেটাল ডিপোজিট করলে দেখা যাচ্ছে কানেকশন পেয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে মেটালাইজেশন। Metallurgy, it is done for making interconnection and providing bonding pairs around the circumference উপরে ইন্টারকানেকশন যেটা, এটা তো হলো যে ইনবিল্ট, ভিতরেই তোমার শুধু ডিপোজিট করে দেখা যাচ্ছে কানেকশন গুলি হয়ে গেছে। কিন্তু এরপরে তার থেকে বাইরের ধর যে লেগের সাথে যে কানেকশন দেওয়া কিংবা ওয়্যারের সাথে কানেকশনের জন্য তোমাকে ওখানে মেটালাইজেশন করতে হয়। হ্যাঁ, তো মেটাল কানেকশনের জন্য কানেকশন গুলি বাইরে নিয়ে আসার জন্য বন্ডিং বলে হচ্ছে বন্ডিং মেশিন। তো একটা বিখ্যাত নাম করা কোম্পানি আছে যে বন্ডিং মেশিন বানাচ্ছে, কুলফি এন্ড সোফা। কুলফি এন্ড সোফা তাদের বন্ডিং মেশিন আমার জানা মতে খুবই নাম করা, এবং সেখানে তুমি স্বর্ণের তার, রূপার তার এগুলি ব্যবহার করতে পারো। জাস্ট প্রোগ্রাম করে দিয়ে যে বললা যে কথা কথা এই ফোটার থেকে এই ফোটার মধ্যে একটা কানেকশন দিবা, লক্ষ্য করতে পারছো যে বুলেটের ফোটা আছে না, ইন্টারকানেকশনের যে একটা ফোটা আর মেটালাইজেশনের যে একটা ফোটা, এই দুইটার মধ্যে একটা কানেকশন দিবা। তাহলে প্রথমে বন্ডিংটা এখানে একটা লাগাবা, শার্ট করে এখানে দেখা যাচ্ছে যে আইসা মেটালের একটা চাপ দিয়ে এখানে বসাই দিল, এরপরে স্টেজটাকে ঘুরাই নিয়ে এসে এখানে আবার দাও, দেখা যাচ্ছে সুন্দর করে এখানে একটা স্বর্ণের তারের কানেকশন তৈরি হয়ে গেল। দিস আর দ্য মেটালাইজেশন। হ্যাঁ, এবং কানেকশন বাইরের ওয়্যারিং এর জন্য যেটা ব্যবহার করা হয়। তারপরে ধরো যে বানানো হয়ে গেল, যে এরপরে টেস্টিং, প্রুভিং এন্ড প্যাকেজিং এগুলি করা হয়। এটার কিছু কিছু তেমন কিছু নাই। ইচ আইসি অন দ্য ওয়েফার ইজ চেকড ইলেকট্রিক্যালি, যে এটা ঠিক মতো তার ক্যারেক্টারিস্টিক্স শো করছে কিনা, যদি শো করে ভালো, না হলে আবার ওটা ফেলে দেওয়া হয়, কারণ এটার রিপেয়ার করার কোনো সুযোগ নাই। যেটা ভালো ভালো আর যেটা খারাপ ওটা তোমার বাদ দেওয়া হয়। স্ক্রিপিং কিংবা এটা কি স্ক্রিপিং না স্ক্রাইবিং? স্ক্রাইবিং and separating into chips. স্ক্রাইবিং হচ্ছে কি, স্ক্রাইবিং হচ্ছে যে তোমার প্রত্যেকটা আইসির এক একটা নাম দিতে হয়। যেমন 741 অপারেশন অ্যাম্পলিফায়ারের সময় একটা বলেছিলাম না যে 741ও কিন্তু একটা আইসি, বুঝছো? যদিও এটা অপারেশন অ্যাম্পলিফায়ার, বাট ব্রডলি ইউ ক্যান সে দ্যাট ইজ অলসো অ্যান আইসি। সে আইসির একটা না 741। এরকম প্রত্যেকটা আইসির এক একটা নাম আছে, স্ট্যান্ডার্ড নাম আছে যেটা তোমার ব্যবহার করা হয়। তো সে নাম দাম দেওয়ার পরে চিপস গুলিকে আলাদা করে নেওয়া হয়। তারপরে যা হলে এটাকে একটা তোমার প্লাস্টিকের কাভারের ভিতরে ভরে, যেটা তুমি তোমার সার্কিট বোর্ডে ব্যবহার করতে পারবা, এরকম একটা প্যাটার্ন দিয়ে ফাইনাল প্রোডাক্ট বাইর করা হয়। This is the simplest way of the processes involved in fabricating in your IC. আমার মনে হয় এটা this is a story, তুমি স্টোরির মতো করে লিখতে হবে। এখানে প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে, যদিও যদি আসে প্রায় সময়, যদি এই সেকশন থেকে কোশ্চেন হয় প্রায় সময় এটা আসে পরীক্ষায়। তোমরা যদি বুঝে থাকো আমার বিশ্বাস যে কিছু অবশ্যই লিখতে পারবা। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখাচ্ছি যে একটা ফ্যাট কিভাবে বানানো হয়েছে, মসফেট, সরি একটা মসফেট কিভাবে বানানো হয়েছে, এটার একটা ফ্লো চার্ট এখানে দেওয়া আছে। এটার আমি আলোচনা এখানে কিছু করলাম না, আর তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা ছোট্ট
ইয়ে দিয়েছি, কাট পেস্ট করে দিয়েছি যদিও, যে এন টাইপ ম্যাটেরিয়ালস তুমি এখানে দেখছো এন টাইপ ওয়েল বানিয়েছে। হ্যাঁ, প্রথমে এখানে অক্সাইড গ্রোথ করলো, তারপর ফটোলিথোগ্রাফি দিয়ে এখানে একটা উইন্ডো বানালো, উইন্ডোর এখানে তোমার ইমপ্লান্টেশন করলো, হ্যাঁ, কিংবা ডিফিউজ করলো। ডিফিউজ করলো কি, এটাকে এন টাইপ করতে হলে এখানে হয় নাইট্রোজেন, নয় ফসফরাস, আর্সেনিক অথবা অ্যান্টিমনি এই মলিকিউল দিয়ে ওটাকে যদি হিট করো, তাহলে দেখা যায় কিছু অ্যাটম আস্তে আস্তে ভিতরে ডিফিউজ হয়ে এটাকে এন টাইপ বানিয়ে ফেলো, এন টাইপ ওয়েল হবে। তো সিমিলার ওয়েতে তুমি যতটা এরকম ওয়েলের দরকার বানাইতে পারো। তারপরে পি টাইপ বানাইতে পারো, তারপরে মেটালের অংশ এখানে দেখো স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে। কোন সময় দেখা যাচ্ছে যে অক্সাইড লেয়ার রাখছে, তারপরে হচ্ছে আবার মেটাল কানেকশন দিচ্ছে, সবকটাই এই এই ফ্লো চার্টে 12টা স্টেপে পুরো একটা মসফেটের ইয়ে দেওয়া আছে। একটু তোমরা নিজেরা দেখো, আশা করি বুঝবা যে আসলে কখন কোনটা করা হয়েছে। হ্যাঁ, এরপরে যদি আমি দেখি তোমাদের ইয়ের জন্য, সুবিধার জন্য আমি একটা স্যাম্পল মেশিনের ইমেজ এখানে যোগ করেছি, মলিকুলার বিম এপিট্যাক্সি। ইট ইজ প্রিটি এক্সপেন্সিভ স্টাফ, $1,000,000 আর অনেক সময় $multi-million লেগে যেতে পারে। তবে খুশির কথা হচ্ছে যে একসময় এগুলির ব্যবহার অনেক বেশি ছিল, এখন আর এগুলি অত ব্যবহার করে না, কারণ অত ফান্ডিং হয় না। সেমিকন্ডাক্টর রিসার্চ অনেকটা স্যাচুরেটেড, খুব বড় বড় ল্যাবরেটরিতেই শুধু এখন মলিকুলার বিম এমবি আছে, আর আগে যারা ব্যবহার করতো তাদের গুলো অবসোলেট হয়ে গেছে। তা আমি যেটা যেই একটা ব্যবহার করতাম অ্যানেলবা কোম্পানি জাপানের, সেটাও অনেক বড় একটা সিস্টেম ছিল, খুবই এক্সপেন্সিভ। এই যে দেখো, এটা কিন্তু এই এই সিস্টেমটা প্রচন্ড কম প্রেসারের একটা জিনিস ভিতরে, যেখানে কোনো প্রকার কন্টামিনেশন থাকে না। এই চেম্বারের ভিতরে কি আছে না আছে সব সময় মনিটর করা হচ্ছে, যে অক্সিজেন কতটুকু কিংবা অন্য কোনো মলিকিউল আছে কিনা, ওটা মাস অ্যানালাইজার দিয়ে মনিটর করা যায়। তো এখানে হচ্ছে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম তোমার দেওয়া হয়েছে মলিকুলার বিম এপিট্যাক্সি ফোর্থ ইয়ারে না ফিফথ ইয়ারে, সরি, তোমাদের মাস্টার্স এর প্রোগ্রামে তোমরা মলিকুলার বিম এপিট্যাক্সি পড়বাই। হ্যাঁ, সেখানে আছে যে স্যার এই ভয়ঙ্কর জিনিসটা অপারেট করে কি হবে স্যার, ওই যেটা ছবি দেখালে গোল্ডেন কালারের? এটা জি স্যার, এটা তো দেখে ভয় লাগতেছে। এই সিস্টেম আমি 5.5 বছর কাজ করেছি এখানে। যে তোমার এখানে আমার ছবি দেখছো না, এই চেম্বারেও কিন্তু আছে। এই যে দেখো একটা পিছনে, এই যে দেখছো, এটাও কিন্তু একটা, এটাও কিন্তু একটা তোমার এমবি চেম্বারে। এটা হলো এমবি না, এটা সিবিডি। এই প্রফেসর মাতসুমুরা, উনি তোমার একটা এই ডিপোজিশন রিলেটেড একটা বিষয় আবিষ্কার করছে, ওনার প্যাটেন্ট আছে। তো কোম্পানি যেমন হিটাচির সাথে ওনার কোলাবোরেশন আছে, তারপর সনি বড় বড় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে ওনার কোলাবোরেশন আছে, হিউজ ল্যাব। তো সেখানের সিস্টেম আর কি। আর এটা হলো গিয়ে শুধু ল্যাবরেটরি ওরিয়েন্টেড। আর প্রফেসর মাতসুমুরার যেটা, ওটা হলো গিয়ে তোমার ইন্ডাস্ট্রি প্লাস ইউনিভার্সিটি কোলাবোরেশনে কাজ করে। তারা হয়তো বা ফাইনাল প্রোডাক্ট ইয়াতেও বিক্রি করতে, মানে ইন্ডাস্ট্রির জন্য বানাতে পারে, বুঝছো? আর এটা হলো পিওরলি শুধু রিসার্চের জন্য। এটাকে কন্ট্রোল করার জন্য, বুঝছো, এর ভিতরে কোন একটা জিনিসকে ভিতরে ঢুকানো কিন্তু বেশ কঠিন কাজ। যে তুমি একটা সাবস্ট্রেট ঢুকাবা, হ্যাঁ, ইচ্ছা মতো যে কোনো একটা দরজা, এই যে দেখছো না এখানে কতগুলি নাট দিয়ে এক একটা উইন্ডো বন্ধ করা আছে, এবং এইগুলিকে বন্ধ করারও নিয়ম আছে। ধুমধাম তুমি এখানে ইচ্ছা মতো যদি প্রেসার ইয়ে করে যাও, কি বলে,
এই টাইট দিতে থাকো, এটা কখনো টাইট হবে না, মানে তোমার সিল করতে পারো না প্রপারলি। এই ফ্লান্সের মধ্যে দুইটা মানে উইন্ডোর মাঝামাঝি অংশে তোমার এক ধরনের ইয়া দেওয়া থাকে, গ্যাসকেট বলে আর কি। তো সেই গ্যাসকেট গুলি হলো কি মেটাল গ্যাসকেট। তো তো আশ্চর্য বাজে, এক সময় এই গ্যাসকেট ব্যবহার করতো রূপার গ্যাসকেট, রূপা দিয়ে বানানো। কি পরিমাণ টাকা যে খরচ করেছে, যে হয়তোবা কয়েক কি বলবো কয়েক মাইক্রন রূপা ডিপোজিটেড গ্যাসকেট, আর না হচ্ছে পিওর কপারের গ্যাসকেট। তো পিওর কপার কেন ব্যবহার করা হচ্ছে? পিওর কপার হচ্ছে তোমার তুলনামূলকভাবে কম দামে একটু সফট মেটাল। যখন এটাকে টাইট দিবা, এই ইয়ের ঢাকনাটার এইচটা হলো গিয়ে একদম শার্প, এই শার্প অংশটা মেটালের মধ্যে ঢুকে যায়, তারপরে আর দেখা যায় যে কোনো বাতাসের মধ্যে ঢুকতে পারে না। বুঝতে পারছো? এবং এইটাকে কত কত নিউটনের চাপ দিয়ে ওটাকে টাইট করবা, হ্যাঁ, সেটাও মোটামুটি ইয়ে আছে। ইচ্ছা মতো চাপ দিতে তাহলে দেখা যায় মাথা ভেঙে গেছে, মাথা ভাঙলে আর পুরাটাই বাদ। তো দিস আর দ্য স্টাফ এখানে আছে যেগুলি তোমার খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। এবং সো ইন্টারেস্টিং, বছর পর বছর এখানে এরকম সিস্টেমে আমরা কাজ করেছি। আর যেটা হলো এই যে দেখছো না রডটা, এদিকে রড দেখছো, এই যে স্টেনলেস স্টিলের স্যার রড, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই রড দিয়ে হচ্ছে তোমার আহ, কোন জিনিসকে ভিতরে ঢুকানোর জন্য ব্যবহার করা হয়। তা হাত তো দেওয়ার কোনো সুযোগই নাই, তোমার সবকিছু ঢাকা। কোন কোন এক জায়গাতে এই সিস্টেমে কোনো এক জায়গাতে হয় এই একদম লাস্টের মাথায়, না হয় অন্য কোথাও একটা জায়গা আছে, ওটাকে বলে লোড লক চেম্বার, যেখানে মাস ট্রান্সফার করা হয়। যে মাস ট্রান্সফার মানে কি, তোমার সিলিকন ওয়েফারটাকে সরাসরি ওখানে না দিয়ে প্রথমে একটা এক্সটার্নাল চেম্বারের মধ্যে তুমি রাখবা, রাখার পরে সেখান থেকে আস্তে 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 তোমাকে ট্রান্সফার করে মেইন চেম্বারে নিয়ে যেতে হয়। তো এই কাজটা করা হয় তোমার হলো ম্যাগনেটিক এক ধরনের ইয়ে আছে। আম, এই যে এই চোঙ্গাটা দেখছো না, রডটা দেখছো না, এই রডের ভিতরে, এই সিলিন্ডারটার ভিতরে আবার আরেকটা ভিতরে সিলিন্ডার আছে, আছে রড আছে। সেই রডটা হলো খুব স্ট্রং ম্যাগনেটের মধ্যে মাঝামাঝি দিয়ে তোমার ইয়ে করে কি মুভ করতে পারে। তো তোমাকে এখন এটা সামনাসামনি হলে বোঝানো যেত যে কোথাও কিন্তু এর কানেকশন, এটার ভিতরে যে একটা রড নড়তেছে, বাইরের থেকে কোনো কানেকশন নাই, ভিতরেও এটা তোমার হ্যাঙ্গিং অবস্থা, ম্যাগনেটের মধ্যে হ্যাঙ্গিং অবস্থা। তো এখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটার মধ্যেও ম্যাগনেট। তো ম্যাগনেটটা যখন তুমি বামে কিংবা ডানে করো, তাহলে এর ইন্ডাকশনে ভিতরের যে ইয়াটা আছে, লোহার যে রডটা আছে, সেইটাও নড়ে। বুঝতে পারছো? জি স্যার। আইডিয়াটা খুব সিম্পল, কিন্তু তুমি না দেখলে বুঝতে পারবে না। না হয় ভিতরে যে কোনো জিনিসকে তুমি নড়াবা কিভাবে, যেটাতে তোমার কোনো হাত দেওয়া যাবে না, কোনো কিছু না। ভিতরে একটা লোহার রড আছে, যেটা ধরো যে একটা গোল ম্যাগনেটের মধ্যে মাঝামাঝি অংশে আছে। আর এইটা বাইরে এই এই সিলিন্ডারটার উপরে একটা গোল ম্যাগনেট দেওয়া আছে ধরো এখানে এরকম। তো এই হাতলটাকে যখন এইদিকে ভিতরের দিকে নিয়ে যাও, তো এর সাথে সাথে ভিতরে যে রডটা আছে সেইটাও ভিতরে যায়। বুঝছো? আবার যদি এটাকে এবার দূরে সরাই নিয়ে আসো, তখন ভিতরের রডটাও সরে আসে। ট্রিক্সটা হচ্ছে এই, সে এই হ্যাঙ্গিং রডের মধ্যে তোমার সাবস্ট্রেট কিংবা ওয়েফার যেখানে রাখো, সেই হোল্ডারটাকে এখানে দেখো, এই জায়গাটার মধ্যে যে হোল্ডার আছে, তো এই হোল্ডারটাকে তোমার ওই রডের মধ্যে লাগানো, এবং লাগানোর পরে আবার রডটাকে
সরাই নিয়ে আসা এটা খুব ট্রিকি। এই যে দেখো এখানে এটা রোটেট করে, সাবস্ট্রেটটা এখানে রোটেট করতে পারে, কিন্তু তুমি তো আহ, তোমার স্যাম্পলটাকে সরাসরি তো এইভাবে লাগাতে পারবে না। তখন করতে হয় কি, এই যে যেখানে তোমার রোটেট করা যায় এই পুরো সিস্টেমটাকে তুমি হরিজন্টালি ঘুরাইতে পারো, ঘুরাইয়ে তখন এখানে একটা লক আছে, সেই লকের মধ্যে দিয়ে আস্তে করে তোমার রডটাকে বাইর করতে হয়। তো অনেক সময় আছে কি, আমরা দেখেছি আমাদের সাথে অন্যান্য দেশের লোকজন ছিল, লাকিলি আমার একবারও পড়ে নাই, কারো কারো একাধিকবার পড়ে গেছে। এটা লাগাই থেকে ধাম করে নিচে পড়ে যায়। তো পড়ে যাওয়া মানে তো বুঝোই, পুরা আবার সিস্টেম ওপেন করতে হবে, এবং একবার সিস্টেম যদি এটা ব্রেক করো, কমসে কম 7 দিন লাগবে এটাকে আবার আগের অবস্থায় আনতে। খুবই হ্যাসেল। এটা বলতে চাচ্ছিলাম যে তুমি আহ, ধরো টেকনিক যা যা সতর্কতা আছে সব দিয়ে তুমি সাবস্ট্রেট এখানে বসালা, বসানোর পরে এই চোঙাগুলির থেকে মেটালের কিংবা ম্যাটেরিয়ালস এর ফ্লাক্স বানানো হয়। এটাকে গরম করলে এখান থেকে, ধরো যে গেলিয়ামকে যদি তুমি গরম করো, গেলিয়ামের মলিকিউলের একটা ফ্লাক্স তোমার সামনের দিকে যেতে থাকবে, সেই গিয়ে এই সাবস্ট্রেটে পড়বে। এখন এখানে পড়তেছে কিনা এটা বুঝবা কিভাবে? তো দেখার তো কোনো ব্যবস্থা নাই। এখানে দেখা যাচ্ছে একটা আরহিট গান আছে। আরহিট গান হলো এমন জিনিস, একটা গ্ল্যান্সিং অ্যাঙ্গেলে তোমার এখানে ইলেকট্রন বিম দেওয়া হয়। তো এই বিমটা যদি, তখন এখানে একটা প্যাটার্ন দেখা যায়, আরহিট স্ক্রিনে প্যাটার্ন দেখা যায়। সেই প্যাটার্ন দেখে তুমি বুঝতে পারো যে তোমার ঠিক মতো ডিপোজিশন হয়েছে কিনা। সো ইন্টারেস্টিং। কিছুই কিন্তু তোমার খালি চোখে দেখা নাই, কিন্তু তুমি শুধু মনিটরে দেখা বলতে পারতেছো যে না তোমার ডিপোজিশন এই হচ্ছে ওই হচ্ছে, এটা ক্রিস্টালাইন হইতেছে, এটা অ্যামরফাস হইতেছে। হ্যাঁ, আম, কিংবা এটা যে এখন এই যে এখানে যে নানা ধরনের তার তোর দেওয়া আছে না, এগুলি এক একটা ডিটেক্টর। কোনোটাতে মাস ডিটেক্ট করতেছে, কোনোটা হয়তো থিকনেস মনিটর করতেছে, কোনোটা হয়তো ভ্যাকুয়াম দেখতেছে, এখানে ভ্যাকুয়াম দেখতেছে, এখানে বলছে নানা ধরনের তোমার প্রোব ভিতরে দেয়া আছে। এর বান্ডেল কি বান্ডেল এখন তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরা মানে ইয়ে বান্ডেল হয়ে যায়। আর এগেছে কন্ট্রোল প্যানেল হলে গিয়ে পিছনে থাকে, বা এদিকেও আছে কন্ট্রোল প্যানেল থাকে। তো অনেক বড় কন্ট্রোল প্যানেল about semiconductor deposition systems, and these are the main part of I mean device fabrication. তো যদি তোমরা কিছুটা ধারণা পাও, I will be happy। বিশেষ যে 5th ইয়ারে আমরা যেহেতু মাস্টার্স, তোমাদের সিএমএমআর কন্ডেন্স ম্যাটার এন্ড ম্যাটেরিয়াল সায়েন্স কোর্সে যদি তোমরা কেউ পড়তে চাও, অনেকেই পড়ে ওটা। সিএমএমআর সিএমএমআর এর 5th চ্যাপ্টারে হলো তোমার আহ, বিভিন্ন ডিভাইস, মৌলিক এমবি, সিভিডি, আর তোমাদের পড়তে হবে। আই হোপ। তার মাস্টার্সে কি কোর্স সিলেক্ট করতে দেবে স্টুডেন্টদেরকে? জি জি। স্যার মাস্টার্সে কি স্টুডেন্টদেরকে কোর্স সিলেক্ট করতে দেয়, মানে কে কোনটা করতে চায়? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি সিলেক্ট করতে পারবা। তখন তো তোমরা সিনিয়র স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন স্টুডেন্ট, you will get some freedom to choose your I mean subjects. স্যার, তুমি একটা প্রশ্ন আছে আমার এই ব্যাপারে স্যার। যদি স্যার আমি কিউএফটি নেই, প্লিজ মাঝে কয়েক বছর পড়ানো হয় না, এখন তো পড়াচ্ছি, গিফট নিতে পারো। মানে স্যার আমি একটা নিলাম, যে কোনো একটা চুজ করলাম, যেমন জিআর নেই বা কিউএফটি নেই, তো আমি ওটা নেওয়ার পর বাকিগুলোর ক্লাস কি করতে পারবো যেগুলো আমি চুজ করিনি?
তুমি অন্য ক্লাসে যদি অ্যাসাইন না থাকো, কথার কথা, যে আমি একটা কোর্স পড়াচ্ছি মাস্টার্সে, তুমি সেই কোর্সে অ্যাসাইন না, হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোর্স টিচার বলতে পারে যে তুমি তো এই কোর্সের স্টুডেন্ট না, তাহলে তুমি অ্যাটেনশন ইন দিস হার্ড টাইম, আই অ্যাপ্রিশিয়েট ফর ইউর প্যাশেন্স। আমরা কিন্তু সিলেবাস অনুসারে এই সিলেবাসের লাস্ট চ্যাপ্টার শেষ অংশে চলে আসছে, বুঝছো? তো আমাদের নেক্সট ক্লাস আছে কবে? বুধবারে। তো বুধবারে হয়তো ক্লাসটা আমি নিব না, ক্লাসের মতো আবার পিছন থেকে কিছু দেখার চেষ্টা করব। হ্যাঁ, স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে? না তোমার লিটারালি আজকেই তোমাদের শেষ। যদি তুমি সিলেবাস দেখো, আইসি ফেব্রিকেশনের পরে আর তো কিছু নাই, সিলেবাসে এই পর্যন্তই, বুঝেছো? সিলেবাস যদি দেখো তাহলে এই পর্যন্ত শেষ, কিন্তু আমি তোমাদের পিছনের ক্লাসগুলিতে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। হ্যাঁ, তো সেটা কয়টা লাগবে এখনো জি স্যার, খুবই সেভাবে ভালো আমি আছে, প্রবলেম ডিসাইড আলোচনা করিনি। করতেছেন। হ্যাঁ, সেটা এখনো আমি অ্যাসাইন, হয়তো বা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। আহ, এখনো যেহেতু করোনার প্রকোপ আছে, সবাই সতর্ক থেকো, যাতে সবাই সুস্থ থাকো।